প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ 24-এ। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। আবারও ইসরায়েলে সফল হাইপারসনিক মিসাইল হামলা। চীনের বিরুদ্ধে সরাসরি সামরিক যুদ্ধের ঘোষণা যুক্তরাজ্যের। ইরানের হয়ে ইসরায়েলকে কি জানালো রাশিয়া? হামাসকে নিরস্ত্রীকরণ ও গাজার শাসন ছাড়তে কাতার, সৌদি, মিশরের আহ্বান। পাকিস্তানে প্রক্সি যুদ্ধ জোরদার করেছে ভারত, অভিযোগ সেনাপ্রধান মুনিরের। ভয়ঙ্কর অপারমাণবিক বোমা উন্মোচন করল তুরস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আবারও ইসরায়েলে সফল হাইপারসনিক মিসাইল হামলা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা ইসরায়েলে তেল আবিবে অবস্থিত বন গুরিয়ান বিমানবন্দরে একটি নতুন উদ্ভাবিত হাইপারসনিক মিসাইল প্যালেস্টাইন 2 দিয়ে সফল হামলা চালিয়েছে। ইয়েমেনের আল মাসিরাহ নেটওয়ার্কের বরাতে জানা গেছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিই এক বিবৃতিতে জানিয়েছেন, একটি বিশেষ সামরিক অভিযানের অংশ হিসেবে দখলকৃত ইয়াফা অঞ্চলে অবস্থিত আল লদ বিমানবন্দর বেন গুরিয়ান হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দ্বারা লক্ষ্যবস্তু করা হয়। তিনি বলেন, এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আল্লাহর অনুগ্রহে লক্ষ লক্ষ ইহুদি সিওনিস্ট আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয় এবং বিমানবন্দর কার্যক্রম সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়ে। ইয়েমেনি সেনাবাহিনী জোর দিয়ে বলেছে, তারা নির্যাতিত ও অবরুদ্ধ ফিলিস্তিনি জনগণের পাশে থেকে তাদের প্রতিরোধকে সমর্থন দিয়ে এই ধরনের অভিযান অব্যাহত রাখবে এবং প্রতিরোধ যোদ্ধাদের মনোবল আরও দৃঢ় করবে। হামাসকে নিরস্ত্রীকরণ ও গাজার শাসন ছাড়তে কাতার, সৌদি, মিশরের আহ্বান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধ থামাতে ফিলিস্তিনি ভূখণ্ডে হামাসের শাসনের অবসান ঘটানোর পাশাপাশি এর নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে কাতার, সৌদি আরব ও মিশর সহ একাধিক আরব দেশ। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে দ্বিরাষ্ট্রীয় সমাধান পুনরুজ্জীবিত করার বিষয়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। ওই সম্মেলনে গৃহীত 7 পৃষ্ঠার একটি ঘোষণাপত্রে এই আহ্বান জানানো হয়। ঘোষণাপত্রটিকে সমর্থন করেছে ইউরোপীয় ইউনিয়ন, আরব লীগ সহ 17টি দেশ। ঘোষণাপত্রে বলা হয়েছে, গাজায় যুদ্ধ অবসানের প্রেক্ষাপটে হামাসকে অবশ্যই গাজায় তাদের শাসনের অবসান ঘটাতে হবে এবং একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং সমর্থনের মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তাদের অস্ত্র হস্তান্তর করতে হবে। এর আগে সোমবার জাতিসংঘে ফিলিস্তিনি প্রতিনিধি দলের পক্ষ থেকে ইসরায়েল ও হামাস উভয়কেই গাজা ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়, যাতে উপকূলবর্তী এই অঞ্চলটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হতে পারে। সৌদি আরবের সাথে সম্মেলনের সহ-সভাপতিত্বকারী ফ্রান্স এই ঘোষণাকে ঐতিহাসিক ও অভূতপূর্ব বলে অভিহিত করেছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারো বলেন, প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো হামাসের নিন্দা জানিয়েছে, 7 অক্টোবরের ঘটনার নিন্দা জানিয়েছে, হামাসের নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে, ফিলিস্তিনি শাসন ব্যবস্থা থেকে তাদের বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে এবং ভবিষ্যতে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার তাদের অভিপ্রায় স্পষ্টভাবে প্রকাশ করেছে। ফ্রান্স, ব্রিটেন, কানাডা এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। এতে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজাকে স্থিতিশীল করার জন্য বিদেশি সেনা মোতায়েনের সম্ভাব্য আহ্বানও জানানো হয়েছে। ইসরায়েল ও তার মিত্রদেশ যুক্তরাষ্ট্র এই সম্মেলনে অংশ নেয়নি। সূত্র এএফপি। চীনের বিরুদ্ধে সরাসরি সামরিক যুদ্ধের ঘোষণা যুক্তরাজ্যের। তাইওয়ান ইস্যুতে চীনের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতের সম্ভাবনার কথা স্পষ্ট করেই জানিয়ে দিল যুক্তরাজ্য। সম্প্রতি এক ঘোষণায় ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হেলি বলেন, প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করে শান্তি নিশ্চিত করা হবে এবং এই যুদ্ধে যুক্তরাজ্যের পাশে থাকবে অস্ট্রেলিয়াও। তাইওয়ান সম্প্রতি ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক মহড়ার আয়োজন করে। মহড়ায় শহরের সড়ক জুড়ে দেখা যায় আমেরিকার তৈরি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম হিমার্স। এর মাধ্যমে তাইওয়ান স্পষ্ট বার্তা দেয় তারা যুদ্ধের জন্য প্রস্তুত। যদিও যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত সরাসরি চীনের বিরুদ্ধে যুদ্ধে জড়ায়নি, তবে যুক্তরাজ্যের সাম্প্রতিক ঘোষণায় চীন পশ্চিম সম্পর্ক নতুন উত্তেজনার মুখে পড়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হেইলি অস্ট্রেলিয়া সফরের সময় বলেন, চীনের সঙ্গে উত্তেজনা বাড়লে সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না ব্রিটেন। এ সময় তিনি জানান, ব্রিটিশ বিমানবাহী রণধরী HMS প্রিন্স অফ ওয়েলস F-35 যুদ্ধবিমানে সজ্জিত হয়ে বর্তমানে প্রশান্ত মহাসাগরে অবস্থান করছে। 3 দশকের মধ্যে এই প্রথম ব্রিটিশ স্ট্রাইক গ্রুপ ওই অঞ্চলে প্রবেশ করেছে। তারা জাপান এবং দক্ষিণ কোরিয়ার বন্দরও পরিদর্শন করেছে।
তিনি আরও জানান, যদি যুদ্ধ শুরু হয় তবে অতীতের মতো যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া একসঙ্গেই লড়বে। দুই দেশ ইতিমধ্যেই যৌথ সামরিক অনুশীলন করে এসেছে এবং ভবিষ্যতে একত্রেই চীনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি। তাইওয়ান প্রণালীতে ব্রিটিশ যুদ্ধজাহাজ টহল দেওয়ায় সম্প্রতি চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। তারা একে ইচ্ছাকৃত উস্কানি বলে মনে করছে। যদিও ব্রিটিশ নেভির দাবি, টহল কার্যক্রমটি আন্তর্জাতিক আইন মেনেই এবং পূর্ব পরিকল্পনার অংশ হিসেবেই পরিচালিত হয়েছে। উল্লেখ্য, চীন বরাবরই তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে আসছে। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে দ্বীপটিকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার হুমকি দিয়ে আসছে বেইজিং। পশ্চিমা দেশগুলো তাইওয়ানকে অস্ত্র গোলাবারুদ সরবরাহে চীন দীর্ঘদিন ধরেই বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে আসছে। এর ফলে চীন ও পশ্চিমা বিশ্বের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। ইরানের হয়ে ইসরায়েলকে কী জানালো রাশিয়া? প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে আর্কটিক, বাল্টিক এবং কাস্পিয়ান বিশ্বের 4টি গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চলে রাশিয়ার জুলাই স্টর্ম নামে চালানো বিশাল সামরিক মহড়া দেখে যে কোনো সামরিক বিশ্লেষকই বলবেন এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের মহড়া। এই মহড়ার কলেবর এবং প্রস্তুতির মাত্রা দেখে রীতিমতো উদ্বেগে পড়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। রাশিয়া স্পষ্ট করে দিয়েছে তারা ন্যাটোর বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে নিজেদের সামরিক সক্ষমতা বহুগুণে বাড়াচ্ছে, যার প্রকৃত পরিধি বুঝে উঠতে পারছে না ইউরোপের দেশগুলো। এই বিশাল মহড়ায় অংশ নিয়েছে 150টিরও বেশি যুদ্ধজাহাজ ও নৌযান এবং সক্রিয়ভাবে অংশ নিয়েছে অন্তত 15,000 রুশ সেনা। আরও বিস্ময়ের ব্যাপার হল, এই মহড়ায় রাশিয়ার পাশে ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শত্রু রাষ্ট্র ইরান। মহড়া শেষ হতেই মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আবারও সরব হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সরাসরি টেলিফোনে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। ক্রেমলিনের প্রকাশিত বিবৃতি অনুযায়ী দুই নেতা সিরিয়া পরিস্থিতি, ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘাত এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাব্য কূটনৈতিক পথ নিয়ে আলোচনা করেন। প্রেসিডেন্ট পুতিন স্পষ্টভাবে সিরিয়ার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও স্থিতিশীলতা রক্ষার পক্ষে অবস্থান নেন এবং ইরান ইসরায়েল সংঘর্ষে শান্তিপূর্ণ সমাধানে রুশ সহায়তার প্রস্তাব দেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে এবং আলোচনামূলক সমাধানে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছে। গত জুনে ইসরায়েল ও ইরান যুদ্ধ চলাকালীন ইরানকে প্রকাশ্যে সমর্থন দেয় রাশিয়া ও চীন। এছাড়া সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমির একাংশে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ইসরায়েল এবং চলতি মাসের শুরুতেও দামেস্কে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একাধিক বিমান হামলা চালিয়েছে তারা। এসব হামলার ব্যাখ্যায় ইসরায়েল বলেছে তারা সংখ্যালঘুদের রক্ষায় পদক্ষেপ নিয়েছে। তবে বাস্তবতা বলছে এই সংঘর্ষ কেবল থেমে নেই, বরং রাশিয়ার ভূ রাজনৈতিক অবস্থান এবং সামরিক প্রস্তুতির প্রেক্ষাপটে এক নতুন মাত্রা পেয়েছে। রাশিয়া, ইরান, সিরিয়া এবং ইসরায়েল এই 4টি শক্তি এখন এক সংঘর্ষপূর্ণ রাজনৈতিক দাবার ছকে আবদ্ধ, যেখানে জুলাই স্টর্ম শুধু একটি মহড়া নয়, বরং এক আগাম যুদ্ধের সিগন্যাল। পাকিস্তানে প্রক্সি যুদ্ধ জোরদার করেছে ভারত, অভিযোগ সেনাপ্রধান মুনিরের। ভারতের বিরুদ্ধে 19 দিনের সামরিক সংঘর্ষে মার্কায় হক পরাজয়ের পর পাকিস্তানে ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার আরও তীব্র করেছে ভারত, এমন অভিযোগ তুলেছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি বলেন, পাকিস্তানের ভূখণ্ডে অস্থিতিশীলতা ও বিভাজন সৃষ্টির জন্য ভারত সন্ত্রাসী প্রক্সি গোষ্ঠীগুলোর সরাসরি পৃষ্ঠপোষকতা করছে। এর মাধ্যমে দিল্লি ফিতনাতুল খাওয়ারিজ ও ফিতনাতুল হিন্দুস্তানের মতো হাইব্রিড যুদ্ধের কৌশল বাস্তবায়ন করছে। বুধবার বেলুচিস্তানে অনুষ্ঠিত 16তম ন্যাশনাল ওয়ার্কশপে বিভিন্ন শ্রেণী পেশার অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্যে এসব মন্তব্য করেন সেনাপ্রধান। পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ বিভাগ ISPR এক বিবৃতিতে এই বক্তব্য তুলে ধরে। মুনির বলেন, বেলুচিস্তানের দেশপ্রেমিক জনগণের মনোবল ভাঙতেই ভারতের এই সন্ত্রাসী প্রকল্প। তবে যেভাবে তারা মার্কায় হকে অপমানজনক পরাজয়ের শিকার হয়েছিল, একই পরিণতি এসব প্রক্সি গোষ্ঠীরও হবে। তিনি আরও বলেন, সন্ত্রাসীর কোনো ধর্ম, গোষ্ঠী বা নৃগোষ্ঠী থাকে না, তাই এসব হুমকি মোকাবেলায় দেশের সব স্তরের মানুষের সম্মিলিত জবাব অত্যাবশ্যক। বেলুচিস্তানের অর্থনৈতিক উন্নয়ন ও জাতীয় সংহতি রক্ষায় সেনাবাহিনী সর্বাত্মক প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। প্রক্সি যুদ্ধ হল এমন এক ধরনের যুদ্ধ বা সংঘাত যেখানে কোনো দুটি প্রধান রাষ্ট্র বা শক্তি সরাসরি একে অপরের বিরুদ্ধে লড়াই না করে তাদের স্বার্থ রক্ষায় অন্য দেশ, গোষ্ঠী বা মিলিশিয়া বাহিনীকে ব্যবহার করে লড়াই চালায়। এক দেশ অন্য কোনো দেশ বা গোষ্ঠীকে অস্ত্র, অর্থ বা প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে, যাতে সেই গোষ্ঠী বা বাহিনী তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করে। এতে করে মূল দেশটি সরাসরি যুদ্ধ না করেও তার রাজনৈতিক বা কৌশলগত লক্ষ্য অর্জনের চেষ্টা করে। পাকিস্তানের অভিযোগ অনুযায়ী ভারত বেলুচিস্তানে কিছু বিচ্ছিন্নতাবাদী বা বিদ্রোহী গোষ্ঠীকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে, যাতে সেগুলো পাকিস্তানের বিরুদ্ধে কার্যক্রম চালায়। এটাকেই পাকিস্তান ভারতের প্রক্সি যুদ্ধ হিসেবে বর্ণনা করছে। ভয়ঙ্কর অপারমাণবিক বোমা উন্মোচন করল তুরস্ক। তুরস্ক তাদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা গাজাব প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছে। ইস্তাম্বুলে আয়োজিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পমেলা 2025-এ এই বোমাটির আনুষ্ঠানিক প্রদর্শন করা হয়। প্রায় 970 কেজি ওজনের এই বিধ্বংসী বোমাটি তৈরি করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। তুরস্কের এক সরকারি কর্মকর্তা আনাদুলু এজেন্সিকে জানান, গাজাব বোমাটি প্রতি মিটার এলাকায় 10.16টি শার্পনেল বিস্ফোরণ ঘটাতে পারে, যেখানে প্রচলিত বোমাগুলো সাধারণত 3 মিটার
পরপর একটি বিস্ফোরণ ঘটায়, ফলে এর ধ্বংস ক্ষমতা অনেক বেশি। এটি F-16 যুদ্ধবিমান থেকে নিক্ষেপযোগ্য। তিনি আরও বলেন, বোমার অভ্যন্তরীণ বিস্ফোরক ও ফিলার ডিজাইন নতুনভাবে তৈরি করা হয়েছে। এর যোগ্যতা যাচাই ও সার্টিফিকেশন ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং এটি ব্যবহারের জন্য প্রস্তুত। গাজাব ছাড়াও মেলায় আরও একটি ভয়ঙ্কর বোমার প্রদর্শন করা হয়। এর নাম নেভ-2 ঘোস্ট। এটিও 970 কেজি ওজনের এবং একে বর্তমানে বিশ্বের সেরা বাংকার বিধ্বংসী বোমাগুলোর একটি হিসেবে গণ্য করা হচ্ছে। তুর্কি কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রে তৈরি সাধারণ মিসাইল C-35 গ্রেডের কংক্রিটে 2.4 মিটার পর্যন্ত ঢুকতে পারে, অথচ নেভ-2 ঘোস্ট প্রবেশ করতে পারে 7 মিটার গভীরতায়, তাও C-50 গ্রেডের শক্তিশালী কংক্রিটে, যেটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাঠামোর চেয়েও 3 গুণ বেশি শক্তিশালী। এক পরীক্ষায় এই বোমাটি একটি দ্বীপে নিক্ষেপ করা হয়। এতে দেখা যায় বোমাটি মাটির 90 মিটার গভীরে প্রবেশ করে এবং সেই সঙ্গে সৃষ্ট হয় ভূমিধস, গ্যাস নির্গমন ও পাথর ধ্বংসের মতো প্রাকৃতিক বিপর্যয়। এই বোমার আরেকটি বৈশিষ্ট্য হল এর নিয়ন্ত্রিত বিস্ফোরণ সময়। যেখানে সাধারণত 25 মিলিসেকেন্ডে বিস্ফোরণ ঘটে, সেখানে নেভ-2তে সময় বাড়িয়ে 240 মিলিসেকেন্ড করা হয়েছে, যাতে বোমাটি আরও গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটিয়ে বেশি ক্ষতি ঘটাতে পারে। তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির অংশ হিসাবে এই অত্যাধুনিক অস্ত্র দুটি বৈশ্বিক প্রতিরক্ষা বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে। গাজাব ও নেভ-2 ঘোস্টের মতো অস্ত্র ভবিষ্যতের আধুনিক যুদ্ধক্ষেত্রে তুরস্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।